চাচা, বাড়িঘরে তো সাজানো কেন? আর আমার আম্মু কোথায়? আজ আমাদের ছোট সাহেব আবিরের বিয়ে, তাই বাড়িটাকে সাজানো হয়েছে। না না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটাই বাস্তব বাবা। আমি আবির মাহমুদ শান্ত, পড়াশোনার জন্য ফ্রেন্ডদের সাথে ঢাকায় মেসে থাকি। আজ দীর্ঘ 9 মাস পর বাসায় আম্মু অসুস্থ শুনে বাসায় ফিরছি। কিন্তু বাসায় ফিরেই দেখি বাসার পুরো রংটাই পাল্টানো। বাহির থেকে কেমন উৎসব মুখর একটা পরিবেশ বোঝা যাচ্ছে। চারপাশে কেমন রঙিন ঝাড়পাতি আটকানো, আর সেই বিশাল করে সাজানো ফুলের এক গেট। গেটে দারোয়ান চাচার সাথে কথা বলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই সবাই আমাকে দেখে কেমন ভূত দেখার মতো চমকে উঠল। সব অতিথিগণের চোখ আমার দিকে, আর আমার চোখ আম্মুর দিকে। দেখি আম্মু ফোনে কার সাথে যেন কথা বলতে ব্যস্ত। আমি রাগে হন হন করে আম্মুর সামনে এগিয়ে গিয়ে বললাম, আম্মু, এসব কি শুনছি আমি? আর তুমি নাকি অসুস্থ? এখানে তো দেখি কাহিনী পুরো উল্টা। ও বাবা, তুই এসে গেছিস। দেখ, আমি এসবের কিছু জানি না, সবই তোর বাবার প্ল্যান। তুই তো হোস্টেলে গিয়ে বাসার কথা ভুলেই যাস, আর তোর বিয়ের বিষয়ে কথা বলতে গেলে এড়িয়ে যাস। অবশ্য তোর বাবাকে আমি বলেছিলাম সামনে ঈদের পর তুই ছুটিতে আসলে কিছু একটা করতে, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। তো বাবা কি বলল? তোর বাবা বলল, আমাদের তো বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবো, ছেলে বউ নাতি নাতনি দেখবো না। আচ্ছা, মেয়েটাকে? কোন মেয়েটা? যাকে তোমরা আমার গলায় ঝুলিয়ে দিচ্ছ। তানহা। হোয়াট? কি বলছো? আমি ঠিকই বলেছি। তোর বাবা তোর ছোট চাচুর মেয়ে তিশার সাথেই তোর বিয়ে ঠিক করেছে। তানহার সাথে আবিরের বিয়ের কথা শুনি আবির থমকে দাঁড়িয়ে গেল, কারণ তানহা হচ্ছে আবিরের কাজিন। সে আবিরের থেকে গুনে গুনে 3 বছরের বড়। সে ছোটকাল থেকেই আবির তানহাকে শুধুমাত্র তার চাচাতো বোনের চোখেই দেখে এসেছে। কখনো অন্য কোনো সম্পর্ক ভুলেও কল্পনা করেনি। তাকে সবসময় আপু বলে ডেকে এসেছে। আর আজ তার সাথে আবিরের বিয়ে। আমি এই বিয়ে মানি না। আম্মু, তুমি এক্ষুনি আব্বুকে গিয়ে বলো এই বিয়ে বন্ধ করে দিতে। তোর বাবা কি আর আমার কথা শোনে? উনি একা একাই সব সিদ্ধান্ত নিয়েছে, আমাকে কিছু বলেনি। তুই তোর বাবাকে গিয়ে বল কথাটা, বাকিটা আমি দেখছি। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, সারা জীবনের একটা ব্যাপার। আমি এক্ষুনি বাবাকে বলছি। ওয়েট। এই বলে পেছনে ঘুরে তাকাতেই দেখি বাবা আমাদের দিকে আসছে। অনেক দিন পর বাবা আমাকে দেখে খুশিতে জড়িয়ে ধরলেন। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, রুমে চল। এই বলে আবিরের আব্বু আবিরকে তার রুমে নিয়ে গেলেন। সাথে তার আম্মু নেই, তাই কথাটা বলতে আবিরের ভয় হচ্ছে। আসলে আবির তো তার বাবাকে জমের মতো ভয় পায়, আবার অনেক ভালোবাসে, সম্মান করে ওনাকে। আরিয়ান সাহেব ও তার ছেলেকে ভীষণ ভালোবাসে, তাই তো একটু কড়া শাসনে রাখে। রুমে এসে আরিয়ান সাহেব আবিরকে বললেন, দেখো বাবা, আমি তোর মতামত না নিয়ে তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। তোর জন্মের সময় তোর চাচু তোকে পছন্দ করেছিল তার মেয়ের জন্য। তখন তোরা দুজনই ছোট, তাই তখন আমি তোর চাচুকে কথা দিয়েছিলাম যে তার মেয়ের সাথে আমি তোর বিয়ে দিব। তোকে আগে থেকে বললে তুই তো বাসায় আসতি না। যাই হোক, তুই আমাকে তোর চাচুর কাছে কথা ভঙ্গ করাস না। আমি তোকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুই এই বিয়ে তো আমোদ করিস না। ছি ছি বাবা, তুমি এসব কি বলছো? তাহলে বল, তুই আমার সিদ্ধান্তে রাজি কিনা? তোমার যা ইচ্ছা হয় করো, তুমি যেমন চাইবে তেমনই হবে। এছাড়া বাবার কথার উপর আর কিছু বলার সাহস পেলাম না। ঠিক আছে, তাহলে তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আজই কিন্তু বিয়ে। চিন্তা করিস না, তানহা অনেক ভালো মেয়ে। তোমাকে ভালোবাসে, তাইও ভালো মেয়ে। এখন থেকে তোকেও ভালোবাসে। নে রেডি হ, আমি তোর আম্মুকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আবির মন ভার করে গোসল করতে বাথরুমে চলে গেল। গোসল শেষ করে আবির বাইরে এসে দেখে তার আম্মুর হাতে একটা সাদা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে রেডি করার জন্য। সবকিছু না জানিয়ে হচ্ছে, তাই আবিরের কোনো বন্ধু বান্ধব এখানে নাই। আবিরের আম্মু আবিরকে রেডি করে দিয়ে নিজে তৈরি হয়ে আবিরকে নিয়ে গাড়ির সামনে চলে আসলো। তারপর বরযাত্রী সবাই তান্নাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছে আবিরকে তান্নার রুমে বসতে দেয়া হলো। সেখানে
আগে থেকেই কাজী সাহেব সহ সবাই উপস্থিত ছিল। তারপর একে একে বিয়ের কার্যক্রম শুরু হলো, আর খুব সাদামাটাভাবেই আবিরের বিয়েটা সম্পূর্ণ হলো। তারপর বিয়ে শেষ করে রাতে সবাই ফিরে আসলো। বাসরঘরের সামনে বোকার মতো দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে লজ্জা পাচ্ছি। কারণ জন্মের পর থেকে যাকে আপু আপু বলে ডেকে এসেছি, সেই আপুটাই আজ বেনারসি পরে আমার বউ। ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করলাম। তানহা এমনিতে অনেক রাগী স্বভাবের, তাই কথা বলা কিংবা নতুন বউয়ের ঘোমটা সরানোর সাহস পেলাম না। আমার উপস্থিতি টের পেলে তানহা ওর বেনারসির ঘোমটাটা সরিয়ে বিছানা থেকে উঠে আমাকে সালাম করে বলল, আমি জানি তুই আমাকে মেনে নিতে পারিসনি। আমিও হঠাৎ এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। শুধু আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে আমি এই সিদ্ধান্তে রাজি হই। তাছাড়া তোর মতো পিচ্চি হাফ প্যান্টকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না। তাহলে তুমি বিয়ের সময় কান্না করলে না কেন? সবাইকে বলে বিয়েটা ভেঙে দিলেই পারতে। আমি কি তোর মতো ছোট যে কান্না করব? কান্না না করলেও তোমার কোনো বয়ফ্রেন্ডের হাত ধরে ভেঙে যেতে পারতে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর এত সময় কোথায় ছিল আমার কাছে প্রেম করার? সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকছি। বিয়ের পর সব মেয়ে একই কথা বলে। তুই কিভাবে জানিস যে বিয়ের পর সব মেয়েরা একই কথা বলে? তুই কি সবাইকে বিয়ে করে যাচাই করতে গেছিলি? না, বন্ধুদের মুখ থেকে শুনেছি। তোর কয়টা বন্ধু, কয়টা বিয়ে করেছে শুনি? বেশি না, ওই তো শাকিল একটা, আনিসুর রহমান 3টা, আর বাকি সবাই ব্যাচেলর। তোর কটা করার ইচ্ছা আছে? আমাদের ইসলাম ধর্মে তো 4 বিবাহ করা জায়েজ। আগে তো আমাকে সামলাতে শেখ, তারপর বেঁচে থাকলে 4টা বিয়ে করার স্বপ্ন দেখিস। এখন বিছানায় এসে আমাকে আদর কর। না, আমি আদর করব না। আর এই বিয়ে বাসর বউ কিচ্ছু আমি মানি না। মানিস না মানে? এতক্ষণ ধরে বেনারসি পরে ঘোমটা দিয়ে বসেছিলাম কি এমনি এমনি? সোজা কথায় রাজি হয়ে যা, না হলে আজকে কিন্তু ঘুমের মধ্যে তোর ওইটা কেটে দেব। সকালে আর কাউকে মুখ দেখাতে পারবি না। ছি ছি, কি বলছো এসব? তোমরা বাঙালি মেয়েরা এমন কেন বলো তো? বাহিরের দেশে স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রীরা স্বামীর কপালে হাত বুলিয়ে দেয়, চুমু খায়, আর অতিরিক্ত হলে পকেট মেরে দেয়। আর তোমরা বাঙালি মেয়েরা এসব কি চিন্তা ভাবনা মাথায় নিয়ে থাকো? ভয় পাচ্ছিস? তাহলে তাড়াতাড়ি এসে আমাকে আদর কর। দেখো, আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর বিয়েটা একটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, তাই এসবের কোনো দরকার নেই। অ্যাক্সিডেন্টালি হোক আর যাই হোক, আমি এত কিছু বুঝি না। তোর সাথে বিয়ে হয়েছে, কবুল বলেছি, মানে এখন আমরা স্বামী স্ত্রী, তাই এখন থেকে সব হবে। দেখো, এমনিতেই আমার রাগে মাথাটা গরম হয়ে আছে, তার উপর আমাকে আর রাগিয়ে দিও না। তোর মাথা ফাটিয়ে আলো বানিয়ে দিব আমি। কিসের রেগে আছিস তুই? বিয়ের আগে তোর কি কোনো গার্লফ্রেন্ড ছিল? থাকলেও এই মুহূর্ত থেকে তাকে ভুলে যা, নয়তো খুন হয়ে যাবে আমার হাতে। আরে, আমার কোনো গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কেউ ছিল না। আমি এমনি একটা কারণে রেগে আছি। তুমি প্লিজ তার উপর আর আমাকে প্রেশার দিও না। ঠিক আছে, তাহলে এখন আদর করতে হবে না। আমার বাসর ঘর নিয়ে হাজবেন্ডের সাথে যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করে দে, তাহলেই হবে। কি স্বপ্ন? মধ্যরাতে সবাইকে লুকিয়ে বাইকে করে হাজবেন্ডের সাথে ঘুরবো, 1 কাপে 2জন কফি খাবো, হাজবেন্ডের হাত ধরে ল্যাম্পপোস্টের আলোতে 2জন হাঁটবো। এখন বাকিটা তুই বল, কোনটা করবি? এইটুকু ইচ্ছে তো পূরণ করাই যায়, কিন্তু আমার বাইক তো অনেক দিন হলো চালানো হয় না, তাই স্টার্ট নিবে কিনা বলতে পারছি না। স্টার্ট না নিলে জোরে ঠেলা দিয়ে বাইক স্টার্ট করাবি। কি আর করার, জানেনই তো পুরুষকে একমাত্র হাতের ইশারায় ঘোরানোর প্রাণীটি হচ্ছে বউ। আর সে বেচারা বউয়ের খপ্পরেই পড়েছে আমাদের আবির, তাই এখন আর তার কোনো নিস্তার নেই। তান্না যা বলেছে তাই এখন আবির কি করতে হবে। তারপর আবির চুপি চুপি বাসা থেকে বের হয়ে তাদের বাসার গেটের পাশে তাদের গ্যারেজ থেকে তার বাইক বের করে রাস্তায় এনে অনেক কষ্ট করে স্টার্ট করায়। তারপর তান্না বাইকের পেছনে বসে তার হাত দুটোকে দুপাশে প্রসারিত করে চোখ বন্ধ করে মুহূর্তটাকে উপভোগ করতে থাকে আর মুস্কি মুস্কি হাসতে থাকে। কিছুদিন আসতেই তারা একটা কফি শপে বিরতি নেয়, আর সেখানে তারা কথা মতো 1 কাপে 2জন কফি খায়। কফিতে প্রথমে কেউ চুমুক দিবে, তান্না নাকি আবির, এনে সেখানে এক জোট মারামারিও হয়ে যায়। তারপর কফি খাওয়া শেষ করে তারা আবারও বাইক নিয়ে চলে আসতে শুরু করে। সবকিছু শেষে ওরা 2জন বাসায় ফিরে আসে। তারপর ব্যাগটিকে গ্যারেজ করে
দুজনে চুপি চুপি আবার রুমে চলে যায়। স্বপ্ন তো পূরণ করে দিয়েছি, এবার খুশি? এখন খবরদার আমাকে জ্বালাবে না। আমার অনেক ঘুম পাচ্ছে, চোখে ঘুম ছাড়া কিচ্ছু দেখছি না আমি। তুমি যাও, নিচে ঘুমাও। কি, নতুন বউ বাসর রাতে নিচে ঘুমাবে নাকি? তোর সমস্যা হলে তুই নিচে এসে তেলাপোকার সাথে ঘুমা, আমি বিছানার উপরেই ঘুমাবো। ঠিক আছে, তাহলে মাঝখানে কোলবালিশ রেখে দেই। তুমি কিন্তু এই বিপদ সীমানা অতিক্রম করবে না। ঘুমাচ্ছি, গুড নাইট। এ বলে আবির ঘুমিয়ে পড়লো, আর তান্নাও ফ্রেশে শাড়ি চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লো। দুজনের পাশাপাশি শুয়েছে, মাঝখানে শুধু একটা কোলবালিশের বেড়া দেয়া। পরদিন সকাল সকাল ঘুম ভাঙে তানহার। তান্না ঘুম থেকে উঠে ফ্রেশে আবিরের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করে, কিন্তু অনেক বেলা হয়ে যায় পরও আবির ঘুম থেকে উঠলো না। শেষমেশ তান্না আবিরকে জাগিয়ে দেয়। উফ আম্মু, সকাল সকাল বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। উফ আম্মু, সকাল সকাল বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। কুত্তা, আমি তানহা, তোর বউ। বউ কথাটা শুনেই মনে পড়ল কাল আমার বিয়ে হয়েছে, তা ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসলাম। বলো, ডাকছো কেন? নিচে সবাই আমাদেরকে ডাকছে, চল। তুমি যাও, আমি আসছি। শোনো একটা কথা প্লিজ। কি কথা? সবার সামনে আমাকে তুই করে না বললে হয় না? আচ্ছা যা, তুমি করে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। এই বলে তান্না চলে গেল। আবির বিছানা ছেড়ে উঠে ঘুম ঘুম চোখে চোখ ডলতে ডলতে ওয়াশরুমে প্রবেশ করলো। তারপর আবির ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে আসে। সেখানে তার বাবা তার জন্য অপেক্ষা করছিল। আবির হয়তো বাবার সাথে কথা বলে কিচেনে ওর আম্মুকে খুঁজতে যায়। আম্মু কি করছো? ক্ষুধা লাগছে, খেতে দাও। আমাকে কেন বলছিস? এখন তো তোর বউ হয়েছে, বউকে বলতে পারিস না? বাদ দাও না আম্মুর কথা। তোর বাবার উপর আমার ভীষণ রাগ হচ্ছে। সে আমার ছেলেটার জীবনটা একদম নষ্ট করে দিল, বুড়ি একটা মেয়েকে ঘরে এনে। আম্মু, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি উপরওয়ালার হাতে। এখানে তিনি যার সাথে যার জুটি লিখেছেন তার সাথে তার বিয়ে হবে আম্মু। এখানে আমাদের তো কোনো হাত নেই। তাই বলে তোর সিনিয়র একটা মেয়ে? তারপর আবির তার আম্মুকে উত্তরে কিছু বলতে যাবে, তখন হঠাৎই পেছনে কারো উপস্থিতি পেয়ে পেছনে তাকিয়ে দেখে তান্না দরজার পাশে দাঁড়ানো, আর তান্নার চোখে পানি। তাহলে কি তান্না আবিরের আম্মুর কথাগুলো শুনে ফেললো? আবির পেছনে তাকাতেই তান্না ধরে কান্না করতে করতে রুমে আসলো। আবিরও তার পেছন পেছন রুমে এসে দেখে তান্না বিছানায় শুয়ে কান্না করছে। আম্মুর কথাই কিছু মনে করো না, আসলে উনি আমাদের বিয়েটা এখনো মেনে নিতে পারেনি। আমি কিছু মনে করিনি। তাহলে কাঁদছো কেন? এমনি আমার বাসার কথা খুব মনে পড়ছে তাই। ও, এই বলে আবির রুম থেকে বের হয়ে আসলো। কাল হোস্টেল থেকে ফেরার পর থেকে আবিরের কারোর সাথে কোনো রকম যোগাযোগ হয়নি। আবিরের সাথে কাল আবিরের দুজন বন্ধু বাড়ি ফিরেছে। ওদের একজনের নাম রিয়াদ, অপরজন মাহি। ওরা তিনজন ঢাকায় একই কলেজে আর একই হোস্টেলে একসাথে থাকে। আবিদের গ্রাম পেরিয়ে পরের একটি গ্রামই ওদের বাড়ি। বাসায় কোনো কিছু ভালো লাগছে না, তাই আবির বাসা থেকে বের হয়ে ওর বন্ধুদেরকে কল করলো, আর কল করে ওদেরকে পুকুরের পাড়ে আসতে বললো। তারপর আমি ওদের সাথে দেখা করতে পুকুর পাড়ে এসে বসে পড়লাম। ওদের কিছুতেই বলা যাবে না যে কাল আমার সাথে কি ঘটেছে। যাই হোক, একটু পর ওরা দুজন আসলো। ওরা আসতেই, কিরে মামা, কি অবস্থা তোর? বাড়িতে ফেরার পর থেকে তোকে লাইনে পাচ্ছি না, যে ব্যাপারটা কি? আর বলিস না দোস্ত, আসার পর থেকে আম্মু আমাকে নিয়ে ব্যস্ত। ও আচ্ছা, আমরা তো ভাবছিলাম তুই হয়তো বা জবের বাড়ি চলে গেছিস। শালা, তাহলে এখন কি তোদের সামনে আমি ভূত দাঁড়িয়ে আছি? শালা, আমি মরছি নিজের জ্বালায়, আর তোরা আছিস ভালো মন্দ খাওয়া নিয়ে, তাই না? আর একবার এসব বললে কিন্তু ওদের দুজনকে লাথি দিয়ে এই পানা পুকুরে ফেলে দিব বললাম। বুঝতে পারছি না। আচ্ছা, ডাকলে কিছু খাওয়াবি না? আন্টির হাতের বিরিয়ানি, তাজা হাঁসের মাংস, এগুলো কবে খাওয়াবি বল? আরে দোস্ত, তুই এত রেগে যাচ্ছিস কেন? এতদিন পর আমরা গ্রামে আসলাম, একটু মজা মাস্তি তো করতে দে। আমাকে দেখ, আমার তো আজ সকালে সাদিয়ার সাথে ব্রেকআপ হয়েছে, তারপরও আমি কেমন নর্মাল আছি। খুব ভালো হয়েছে। এই নিয়ে তোর 11 বার ব্রেকআপ হলো সিরিয়ালে, আর কার সাথে ব্রেকআপ হওয়া বাকি আছে? তুই আমার বন্ধু হয়ে এরকমটা বলতে পারলে চাকা খেয়ে গেলাম, আর তোরা মনে হয় মজা পাচ্ছিস। এসব ভণ্ডামো বাদ দিয়ে তোরা একটু পড়াশোনায় মন দে। আমি যাচ্ছি, আমার কাজ আছে বাসায়। আরে মামা, কোথায় যাচ্ছিস? সিগারেটটা দিয়ে যা। আবির ওখান থেকে বাসায় চলে আসলো।
বাসায় এসে আবির রুমে বসতেই তান্না এসে বলল, বাবা তোমাকে ডাকছে। চাচ্চু কখন এসেছে? আমার বাবার কথা বলিনি, তোমার বাবার কথা বলেছি, সে তোমাকে ডাকছে। বাবা ডেকেছো? হ্যাঁ, তোর চাচু কল করেছিল, উনি বলল 20 মিনিটের মধ্যে তাদের নিতে আসছে, তোরা তৈরি হয়ে নে। ঠিক আছে। বাবার কথায় হ্যাঁ সম্মতি দিয়ে রুমে এসে তৈরি হতে শুরু করলাম। বাইরে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। বাহিরে কেন যাব? আমার সামনেই তো, ড্রেস চেঞ্জ করতে পারো। বাহ, কাল রাতে যখন আদর করতে বললাম তখন তো লজ্জায় আমার পাশে শুতে পারলি না, আর এখন দেখে মজা নিতে চাচ্ছিস? আমি কি দেখতে চেয়েছি নাকি কিছু শুধু বলেছি? শুধু বলেছি আমার সামনে ড্রেস চেঞ্জ করতে পারো। চোখ বন্ধ করে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়া। পারবো না। তুই দাঁড়াবি নাকি আমি তোর পেছনে ফুটবলের মতো কিক মেরে তোকে দাঁড় করাবো? দাঁড়াচ্ছি। দজ্জাল বউ একটা। ফিসফিস করে কি বললি? কিছু না। এই বলে উঠে দেয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করে দাঁড়ালাম, আর ওর কাজ করতে থাকলো। আর চোখে দেওয়ালের আয়নাটার দিকে তাকিয়ে দেখি তানহা একটা ছোট্ট তোয়ালে পরে 3 পিস পাল্টাচ্ছে। নিজের বই তো, দেখলে সমস্যা কি? সব শেষে তানহা আমাকে চোখ খুলতে বলল, এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? তোমার নাভির উপরের তিলটা খুব সুন্দর। ঝাড়ুটা যেন কোথায় গেল রুমের? ওরে বাবা, তানহা এখন আমাকে ঝাড়ু দিয়ে পেটাবে, তাই ভয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে আসলাম। নিচে এসে দেখি চাচ্চু অর্থাৎ তানহার বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি গিয়ে চাচ্চুর পাশে বসলাম। তারপর আবির এসে তান্নার আব্বুর পাশে বসলো। কিছুক্ষণ পর তান্না রেডি হয়ে বেরিয়ে আসলো। তারপর তান্না তার শ্বশুর শাশুড়ি গিয়ে সালাম করে তার বাবার সাথে বাইরে গাড়ির সামনে চলে আসলো। তোরা সবাই সাবধানে যাস, আর পৌঁছে অবশ্যই আমাকে কল করে জানিয়ে দিস। তারপর তাদের গাড়ি চলতে আরম্ভ করলো। তান্না আর আবির গাড়ির পেছনে বসা, আর সামনে বসা তান্নার আব্বু আর ড্রাইভার। বিকেলের মধ্যে সবাই তান্নাদের বাসায় পৌঁছে গেল। আর আবির গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে সবাইকে সালাম দিয়ে তান্নার পেছনে পেছনে তান্নার রুমে চলে গেল। রুমে গিয়ে আবির তান্নার নরম বিছানায় গায়ে দিয়ে শুয়ে পড়লো আর বলতে লাগলো, তানহা আপু, তোমার আম্মু মনে হয় আমাদের বিয়েতে খুশি না, তাই না? কথাটা বলতেই তানহা এক লাফে আমার বুকের উপর উঠে বসলো, আর ওর হাতের সেফটি 3টা আমার গলার সাথে লাগিয়ে বলল, কি বললি আরেকবার বল। বলছি চাচি কি আমাদের বিয়েতে রাজি ছিল না? এসে থেকে আমার সাথে কোনো কথা বললো না যে। তার আগে কি বললি? তানহা আপু। আপু বলবি কেন? আমি তোর বিয়ে করা বউ, আমাকে বউজান বলবি। খবরদারের পর থেকে যদি আমাকে আপু বলিস তাহলে আমি সরি, আর বলবো না। মনে রাখিস কথাটা। এটা কিন্তু আমার আব্বুর বাসা, এখানে শুধু আমার কথা চলবে। এখন ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি খাবার নিয়ে আসছি। এই বলে তান্না তার আম্মুর কাছে চলে গেল। বাবার বাড়ি এসে যেন তান্না স্বর্গ ফিরে পেয়েছে। ও খুবই খুশি, পুরো বাড়ি ওর খুশিতে লাফাচ্ছে, সবার খুব আদরেরও। এদিকে আবির ফ্রেশ হয়ে রুমে একা বসে আছে। একটু পর তান্না খাবার নিয়ে আসলো, আর তারা দুজনে ডিনার করে নিল। আজকে একটু জার্নি করার ফলে দুজনে খাওয়া শেষে যে যার মতো শুয়ে পড়লো। যেহেতু এটা তান্নার বাবার বাসা আর তার নতুন হাজব্যান্ডের সঙ্গে, তো সকাল সকাল ঘুম থেকে ওঠে তান্না। সে উঠে আবিরের জন্য নিজের হাতে নাস্তা রেডি করে। তারপর রুমে এসে আবিরের চোখে পানি ছিটিয়ে আবিরকে জাগিয়ে তোলে। তানহা, তোমাদের বাসার ছাদটা কি ফুটো? আমার চোখে মুখে পানি পড়লো যে। ওটা ছাদ থেকে নয়, আমার থেকে পড়েছে। শ্বশুর বাড়িতে কেউ এত বেলা অবধি ঘুমায় নাকি? ওর তাড়াতাড়ি। এটা আমার চাচ্চুর বাড়িও কিন্তু। পাকনা পাকনা কথা না বলে উঠে ব্রাশ করে নে, আমি তোর জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, একসাথে খাবো বলে। তুমি এত ভালো কবে থেকে? আচ্ছা, ফ্রেশ হয়ে আসছি। এই বলে আবির বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দুজনে ব্রেকফাস্ট করে নিল। একা একা রুমে বসে আছি। আগে ছিল চাচ্চুর বাড়ি, আর এখন হয়েছে শ্বশুর বাড়ি। শরমে কোথাও যেতে পারছি না। এমনি আমি এখানে খুব কম আসতাম। বেকার বসে থাকার চেয়ে ঘুমানো ভালো, তাই বিছানায় শুয়ে আবার একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে আবারও বেকার বসে আছি। একটু পর তানহা আসলো। কি করছো? করার মতো কিছু নেই, তাই বসে আছি। যদি তোমার একটা ছোট বোন থাকতো, মানে আমার শালিকা, তাহলে তার সাথে বসে গল্প বা ঘুরতে যেতে পারতাম। তাই বুঝি? তা বউয়ের সাথে কি গল্প করা যায় না? ঘুরতে বেরোনো যায় না? তুমি তো আমাদের বাসায় আসার পর থেকে রুম থেকে বেরই হচ্ছ না। চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু আমি তো এখানকার কোনো কিছু চিনি না। আমি চিনি, তুমি আমাকে নিয়ে চলো, দেখবা আমাদের শহর তোমার অনেক ভালো লাগবে। তাহলে চলো।
আবির তান্নার সাথে ঘুরতে বের হলো। তান্না একটা কালো বোরকা আর আবির একটা হলুদ পাঞ্জাবি গায়ে দিয়েছে, বেশ মানিয়েছে ওদেরকে। বাসা থেকে বের হয়ে দুজনেই একটা রিক্সা করে একটা পার্কে বেড়াতে আসে, যেখানে সবাই জোড়ায় জোড়ায় বসা ছিল। কেউ প্রেমিক প্রেমিকা, আবার কেউ স্বামী স্ত্রী। ওদের মধ্যে আবির আর তান্না একজন। হাত ধরো বলছি। না, আমি এত লোকের সামনে তোমার হাত ধরে হাঁটতে পারবো না। কি কি বললি তুই? পার্কে নিয়ে আসছিস আর হাত ধরে হাঁটবি না? এক্ষুনি আমার হাত ধর বলতেছি, না হলে তোকে খেয়ে ফেলবো কিন্তু। উফ, ধরছি। এত রাগ করার কি আছে? শক্ত করে ধরো। আর অত দূরে দূরে হাঁটছো কেন? কাছে আসো। আবির তান্নার রাগকে খুব বেশি ভয় পায়, তাই তান্না রাগলে আবির বেশি কিছু বলে না। ছোটবেলায় আবির তান্নাদের বাসায় একদিন বেড়াতে এসে তান্নার একটা পুতুল ছেড়ে ফেলেছিল, আর তার জন্য তান্না আবিরকে খুব শাসিয়েছিল। সেই থেকে আবিরের মনে তান্নার ভয় গেছে। যাই হোক, পার্কে ঘোরাঘুরি করে সন্ধ্যা ওরা দুজনে তান্নাদের বাসায় ফিরে আসে। বাসায় আসতে রানী বেগম অর্থাৎ আবিরের আম্মুর কল। হ্যাঁ আম্মু, বলো কেমন আছো তুমি? 1 মাসের ছুটিতে বাসায় আসছিস, এসে মাকে রেখে ওখানে গিয়ে 3 দিন পড়ে আছিস। মা কি করে ভালো থাকে বল? শোন, তোরা কাল সকাল সকাল বাসায় আয়, আমার শরীরটা ভালো না। ঠিক আছে আম্মু। কে ফোন করেছিল? আম্মু ছিল, বলল ওনার শরীরটা ভালো নেই, কাল সকালে আমাদের ফিরে যেতে। আচ্ছা। তারপর রাতে তান্নার আব্বু আম্মু সহ সবাই ওরা একসাথে বসে ডিনার করলো। সেখানে আবির তান্নার আব্বুকে কাল ওদের ফিরে যাওয়ার কথাটা জানিয়ে দিল, কিন্তু তান্নার আব্বু বলেছিল ওদেরকে আরো বেশি কিছুদিন এখানে থাকতে। সে আবিরের আম্মু অসুস্থ শুনলে সে আর ওদের কিছু বলেনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবিরের তান্না রুমে এসে গোছগাছ করতে থাকে। কাল সকাল সকাল বের হবে, ওরা দুপুর নাগাদ পৌঁছাতে পারে। তাদের মনটা একটু খারাপ। অবশ্য প্রতিজন মেয়েরই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় এমন হয়, তান্নার তার ব্যতিক্রম নয়। তান্নার মন খারাপ দেখে আবির বলল, তানহা, তুমি চাইলে এখানে আরো কদিন থাকতে পারো, আমি তোমাকে জোর করব না সাথে যেতে। আমি এখানে একা থাকবো কেন? তুমি যেখানে আমি সেখানে। তানহার মন খারাপ দেখে ওর কাছে গিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। মুহূর্তের মধ্যেই যেন তানহার মেঘে ঢাকা মুখটা চাঁদের আলো ফিরে পেলেও খুশিতেও আমাকে জড়িয়ে ধরলো। তারপর পরদিন সকাল সকাল ওরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তান্নার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসার বাইরে চলে আসলো, যেখানে আগে থেকে তাদের জন্য গাড়ি বুক করা ছিল। ওর গাড়িতে উঠে বসলো। একটু পর গাড়ি চলতে শুরু করলো। প্রাণ মতো দুপুরের মধ্যেই বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছাতে আবির প্রথমে আম্মুকে সালাম দিয়ে জড়িয়ে ধরলো। তারপর আম্মুর সাথে কথা বলে ফ্রেশ হতে রুমে চলে গেল। এখন বেলা পুরো দুপুর। আবির গা গোসল করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। তারপর টিভি দেখতে থাকে। এর মধ্যে তার আম্মু তার জন্য খাবার নিয়ে আসে। খাওয়া শেষে আবির তান্নার জন্য খাবার সাজিয়ে নিয়ে রুমে আসে। বিকেলে একা রুমে শুয়ে আছি, এমন সময় রিয়াদের ফোন। আবির, ব্যাট নিয়ে হাই স্কুলের মাঠে চলে আয়, ক্রিকেট খেলব। কে আছিস তোরা? আমি, মাহি, রমজান, শাকির সবাই আছে। আয় তুই জলদি, তুই আসলি ম্যাচ শুরু। ওকে, তোরা ওয়েট কর, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তারপর ব্যাট বল আর ক্যাপ নিয়ে আবির বাসা থেকে বের হয়ে আসে। বের হওয়ার সময় তান্না সাদে কাপড় শুকাতে দিতে সাদে ছিল, তাই আবিরের সাথে দেখা হয়নি। আর ভুলবশত আবির তাড়াহুড়োতে তার ফোনটা রুমে ফেলেই খেলতে যায়। আবির মাঠে এসে দেখে সবাই প্র্যাকটিস করায় ব্যস্ত। কিরে, আমাকে না নিয়েই প্র্যাকটিস শুরু করে দিয়েছিস তোরা? আরে মামা, তোকে তো কল দিতে দিতে হাঁপিয়ে উঠেছি আমরা। এই তো 2 মিনিটের মধ্যে আসা। শালা মাঝে মধ্যে মনে হয় তোর এই অভ্যাসের জন্য তোকে গুলি করে মারি। মেরে ফেলিস, তাও 40 দাওয়াত পাবি। আমি কিন্তু আবার বিরিয়ানি ছাড়া খাই না। হ্যাঁ, হোস্টেলে তো খাস হলুদ পোলাও, আর বাড়িতে এসে বিরিয়ানির নাম নিস না। বন্ধু, হোস্টেল আর বাড়ি কি এক নাকি? ওখানে সব পরিস্থিতির কারণে মানিয়ে নেওয়া যায়, এখানে আমাদের সাথে কি ওসব যায় বল? হয়েছে, চল খেলা শুরু করি। হয় টস কর। বাজে, কিন্তু 500 টাকা মামা। ওকে ডান। তারপর আমি আমার টিম বেছে নিলাম, আর একটু পর আমাদের ক্রিকেট ম্যাচ শুরু হলো। দু দলের মধ্যে বেশ কঠিন একটা ম্যাচ হচ্ছে। আপনার কি মনে হয় গল্পের নায়ক আর বন্ধুর টিম দুজনের মধ্যে কে জিতবে? যদি গেস করেন আবিরের টিম জিতবে তাহলে ভুল। আসলে ওরা প্রথম ওভারে বেশ ভালোই খেলেছিল। তারপর থেকে ওরা রিয়াদের টিম থেকে ধীরে ধীরে পেছাতে থাকে।
আর শেষমেশ রিয়াদের টিম ম্যাচ জিতে যায়। মামা বাজির 500 টাকা দাও। আমার কাছে এখন ক্যাশ নেই আর ফোনটাও ভুলে বাসায় ফেলে এসেছি। তুই তোর থেকে নিয়ে আমার নামে লিখে রাখ। ঠিক আছে বন্ধু, এখন চল আজকে সবাই মিলে এই টাকা দিয়ে ছোট্ট একটা পার্টি হয়ে যাক। তোরা যা পার্টি কর, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় যেতে হবে। আরে মামা, এটা তুই কি বলিস? আমাদের মধ্যে পার্টির মাস্টার মাইন্ড হচ্ছিস তুই। তুই এরকম করলে হবে নাকি? বাসায় তো যাবি, এত তাড়া কেন? মনে হয় মামিকে রেখে আসছিস একা বাসায়। ধ্যাত, তোরা কি বলিস? তোরা চল, যাচ্ছি তোদের সাথে। তারপর আবির ওদের সবাইকে নিয়ে গ্রামের একটা ছোট্ট খাবার হোটেলে যায় আর ভরপুর সবাই খাওয়া দাওয়া মজা মাস্তি করে। সবশেষে সবাই রাত 8টার দিকে বাসায় ফিরে আসে। আবির বাসায় এসে কলিং বেলের চাপ দিতেই তার নাচে দরজা খুলে দেয়। আর আবিরকে এতক্ষণ ধরে বাইরে থাকার জন্য রাগে চোখ দুটো লাল করে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তান্নাকে রেগে যেতে দেখে আবির ভয়ে তান্নাকে কিছু বলে না, বরং চুপচাপ তান্নাকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসে। আবিরের পেছন পেছন তান্নাও রুমে আসে। রুমে এসে তান্নার আবিরকে তোয়ালে এগিয়ে দেয় ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। তারপর আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আবির ওয়াশরুম থেকে বেরোতেই তান্না বলে, আমাকে না বলে কোথায় গিয়েছিলি? ক্রিকেট খেলতে। বলে গেলে কি এমন হতো? আর তোর ফোন কোথায়? কতবার কল দিয়েছি তোকে। সরি, আমি ভুলে ফোনটা রুমে ছেড়ে গিয়েছিলাম। আর এত ফোন করার কি আছে? আমি ছোট নাকি যে বাহিরে গিয়ে হারিয়ে যাব? এক চড়ে গালের 32টা দাঁত ফেলে দিব বললাম। বাসায় নতুন বউ রেখে বাহিরে এত আড্ডা কিসের শুনি? আর কখনো যদি আমাকে না বলে গিয়েছিস কোথাও, তখন বুঝবি এই তানহা কি জিনিস। বিয়ে করে কেমন বিপদ ভাই। বিয়ের আগে আম্মু বাসা থেকে বেরোতে দিত না, আর এখন বিয়ের পর বউ বেরোতে দিচ্ছে না। ভেবেছিলাম ছুটিতে এসে বেশ এনজয় করব, বরং না, উল্টো আব্বু আম্মু আমাকে জোর করে বিয়ে করিয়ে দিল। কি হলো, মনে মনে খুব গালি দিচ্ছিস মনে হয়। গালি কেন দিব? আমি তো এমনি চুপ করে আছি। চুপ করে বসে থাকলে তো হবে না। আমি তোর বিয়ে করা বউ, আমাকে সময় দিতে হবে তোর। যা এখন দৌড়ে বাহিরে গিয়ে বউয়ের জন্য আইসক্রিম নিয়ে আয়। আমি এখন আইসক্রিম খাবো। পারবো না, অনেকদিন পর ক্রিকেট খেলে শরীর কেমন করছে আমার। কি পারবি না মানে? তুই পারবি, তোর ঘাড়ও পারবে, এটা তোর শাস্তি। না শুনলে তোর হাড্ডি ভেঙে আমি দিব। দেখ, ভালো লাগে না। বিরক্তিকর একটা রিয়াকশন দিয়ে তানহার দিকে তাকিয়ে আছি। তানহার চিল্লাচিল্লিতে ওপাশ থেকে আব্বু বলল, কি হয়েছে তানহামা? বজ্জারটা আবার কিছু করেছে নাকি? আব্বু, আবি। তারপর তান্না যে আবিরের আব্বুর কাছে যাবে, কিছু বলতে যাবে, তখনই আবিরের হাত দিয়ে তান্নার মুখ চেপে ধরে আর বলে, তানহা প্লিজ, আব্বুকে কিছু বলো না। তুমি তো জানো আমি আব্বুকে ভয় পাই। আইসক্রিম লাগবে তো? বেশ, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। এই বলে আবির তান্নার জন্য আইসক্রিম নিয়ে আসতে দোকানে গেল। এভাবে চলছিল ওদের দিনগুলো। ধীরে ধীরে আবিরের কলেজের ছুটির 1 মাস পুরাতে থাকে। এই 1 মাস আবির তান্নার অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে, শুধুমাত্র তার আব্বুর ভয়। কাল আবির হোস্টেলে ফিরছে, সবকিছু গোছগাছ চলছে, আর বরাবরের মতো তান্না মন খারাপ করে মাথা নিচু করে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। তুমি কি কাল সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, আসলে আমি তো আম্মু অসুস্থ শুনে 1 মাসের ছুটি নিয়ে এসেছিলাম। কালই সেটা শেষ হচ্ছে, আর সামনে পরীক্ষা, তাই কিছুতেই ক্লাস আর মিস করতে চাচ্ছি না। বউকে নিয়ে যাবে না? কার বউ? কথাটা বলার সাথে সাথেই তানহার রাগে ওর ভ্রু দুটোকে কপালে তুলে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকালো। ও সরি বউ, আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বিয়ে করেছি। আমিও তোমার সাথে যাব। তুমি কোথায় যাবে? আমি তো ওখানে বয়েজ হোস্টেলে থাকি, ব্যাচেলরদের সাথে ছোট্ট একটা রুমে। যেখানে আমি ঠিকঠাক থাকতে পারি না, সেখানে তুমি কিভাবে থাকবে? তাছাড়া আমার বিয়ের কথা আমার বন্ধু বান্ধব কেউ জানে না। সমস্যা নেই, আমি সব কষ্ট অ্যাডজাস্ট করে নিব। প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। এই তানহা কান্না করে দিল। আমি তো তানহার এমন বিহেভিয়ার দেখে অবাক। তানহার কান্না আমার বুকে কেমন কাচের টুকরোর মতো আঘাত করছে। কিন্তু কেন? তাহলে কি তানহার প্রতি আমি দুর্বল? তানহার কান্না থামাতে ওর কাছে গেলাম, আর কাছে যেতেই ও আমাকে চাপটে জড়িয়ে ধরে আরো ফুপিয়ে কাঁদতে থাকলো। ওর কান্না থামাতেই বললাম, পাগলি, কান্না করছো কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমি পরীক্ষা শেষ করে আবার আসব, তখন এসে তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমরা ওখানে আলাদা রুম নিয়ে থাকবো।
আপাতত এই কদিন তুমি আব্বু আম্মুর সাথে থাকো। এসে বলে তান্নাকে বোঝাতে লাগলো আবির। এর মধ্যে আবিরের আম্মুর ডাক আসলো। তারপর ওরা দুজন একসাথে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো, যেখানে তাদের ডিনার অপেক্ষা করছিল। সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। তান্না শুধু খাবারের হাত বুলোচ্ছে, মুখে দিচ্ছে না। এটা আবিরের আম্মু লক্ষ্য করে আর আবিরকে ইশারা করে বলে, আবির, তুই তো কাল হোস্টেলে ফিরে যাচ্ছিস, তানহার কি হবে? ও এখানে তোমাদের সাথে থাকবে, তোমাদের খেয়াল রাখবে। আর তোর খেয়াল কে রাখবে? আমি নিজের খেয়াল রাখতে পারবো আম্মু, আমাকে নিয়ে মিছে মিছে চিন্তা করো না। এই বলে আবির প্লেটে হাত ধুয়ে খাওয়া শেষ করে ও রুমে চলে আসলো। পেছন পেছন তান্নাও খাবার রেখে হাত ধুয়ে আবিরের পেছনে পেছনে আসলো। বাহ, আমার ছেলে তো দেখি এই কদিনেই তানহাকে পাগল করে দিল। কি হলো, তুমি খাবার না খেয়েই উঠে আসলে যে? এক্ষুনি আমার ক্ষুধা নেই তো, এমনি আমার ক্ষুধা নেই তো। তানহা, তুমি এমন করলে আমি কাল যাব কিভাবে? তোমার মন খারাপ, চলো তোমাকে নিয়ে বাহিরে ডিনার করিয়ে নিয়ে আসি। কোনো দরকার নেই, কাল তো চলেই যাচ্ছিস আমাকে না নিয়ে, শুধু শুধু মায়া বাড়ানোর কোনো দরকার আছে? তানহার কথা শেষ না হতেই ফোনটা বেজে উঠল। রিসিভ করে দেখি রিয়াদের কল। হ্যাঁ দোস্ত, বল। তুই কি পুরোপুরি রেডি? কাল ভোর ভোর কিন্তু আমাদের বেরোতে হবে, যাতে দুপুর নাগাদ গিয়ে ক্লাস ধরতে পারি। সমস্যা নেই, আমি আব্বুকে বলে রাখছি কাল সকাল সকাল ড্রাইভার গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবে। তুই একটু ভোর ভোর উঠে পড়িস, আমরা কিন্তু অন্ধকারে থাকতে থাকতে তোদের বাড়িতে পৌঁছে যাব। এবারে রিয়াদ ফোন কেটে দিল। আবির ফোন রেখে তান্নার দিকে তাকিয়ে দেখে তান্নার চোখে পানি টলমল করছে। জানি না এ মেয়ে কাল কি করবে। কাল ভোর ভোরে উঠতে হবে, তাই তানহাকে নিয়ে শুয়ে পড়লাম। আজ তানহা কোনো কিছুতে আগের মতো রিয়্যাক্ট করছে না, কেমন যেন চুপচাপ হয়ে আছে। ভাবলাম ওর শরীরের উপর হাত রেখে ঘুমাবো, কিন্তু ও যে পরিমাণ রেগে আছে, আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। অন্য পাশ ফিরে শুয়ে আছে তানহা। তারপর আমি আর ওকে না ঘাটিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর ভোর আবারও ফোনের রিংটনের শব্দে ঘুম ভাঙলো। এটা রিয়াদের কল ছিল আমাকে জাগিয়ে দেওয়ার। তানহা এখনো সেই অন্য পাশে মুখ করে এলোমেলো হয়ে শুয়ে আছে। আমি আস্তে করে তানহার পাশ থেকে উঠে গিয়ে তানহার সামনে দাঁড়ালাম। মনে হয় সারা রাত জেগে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে পাগলিটা। চোখের কোণ বেয়ে কান্নার দাগ বোঝা যাচ্ছে। সত্যি ও রাগী স্বভাবের হলেও আমাকে ভালোবেসে ফেলছে অনেক। যত যাই হোক, পরীক্ষার আগে আমার ওর প্রতি দুর্বল হওয়া যাবে না। এসে ভাবতে ভাবতে ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যায় আবির। তার ফ্রেশ হয়ে নিয়ে রুমে এসে দেখে তান্না এখনও জাগনা পায়নি। তান্নাকে ঘুমাতে দেখে আবির তান্নাকে আর জাগায় না। আবির রেডি হয়ে তান্নার কপালে চুমু দিয়ে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে ওর আব্বু আম্মুর রুমে আসে। এসে আবিরের আব্বু আম্মুকে সালাম করে তাদের থেকে দোয়া নিয়ে বাইরে চলে আসে। আবির বাসার সামনে গাড়ির পাশে দাঁড়াতেই রিয়াদ আর মাহি চলে আসে। কিরে মামা, ঘুম ভাঙছে তাহলে তোর? অনেক কষ্টে রে মামা। তারপর একে একে সব ব্যাগপত্র গাড়িতে তুলে নিয়ে রওনা হয় ওরা। কিছু দূরে এসে ছোট্ট বিরতি নিয়ে ব্রেকফাস্ট করে নেয় ওরা। তারপর সবশেষে আবার ওদের গাড়ি চলতে থাকে। প্রায় 11টা নাগাদ ঢাকায় পৌঁছয় ওরা। ওদিকে বেশ বেলা হয়ে গেল। তান্নার ঘুম ভাঙলো। তান্না আবিরকে বাসায় না দেখে পাগল প্রায় হয়ে যায় আর অঝরে কাঁদতে থাকে। আর আবিরকে বারবার কল দিতে থাকে এদিকে। জানেনই তো ব্যাচেলার মেস কেমন হয়। 1 মাস ছুটি কাটানোর পর মেসে এসে সবাই যে যার রুমে যার পোস্ট করতে ব্যস্ত। কোনো রকম সব কিছু ঠিকঠাক করে নিয়ে সবাই গোসল করে কলেজে যাওয়ার জন্য ব্যস্ত। দীর্ঘ 1 মাস পর কলেজে আসলাম। এই 1 মাস অনেক মিস করেছি। প্রিয় কলেজ ক্যাম্পাসটাকে মিস করেছি। কলেজের একটা দরজা জানালা ইট পাথর সহ সব সুন্দরী ম্যাডামগুলোকে। ক্লাসে এসে 3 বন্ধু মিলে এক বেঞ্চে বসে ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলছি। একে একে সব স্যার ম্যাডাম এসে ক্লাস নিয়ে গেল। ছুটির 1 মাস পর আজকেই প্রথম ক্লাস, তাই কেউ পুরোপুরি ক্লাস না করে দুপুর 2টা নাগাদ কলেজ থেকে বেরিয়ে আসলাম। তারপরে 3 বন্ধু মিলে একটা রিক্সা ডেকে নিল গন্তব্যে ওদের আড্ডা রেলওয়ে স্টেশন। রেলের উপর বসে সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় সেখানে কয়েকজন মেয়ে, সরি এরা মেয়ে না, না ছেলে, এরা কি তা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। যাই হোক, ওরা এসে আবিরের সামনে হাত তালি দিয়ে টাকা দাবি করতে থাকে। সবাই আবিরকে দেখিয়ে দিলে আবিরের পকেট থেকে 500 টাকা একটা নোট বের করে রিয়াদকে দিয়ে বলে, বন্ধু এনে ধর, তুই না আমার কাছে 500 টাকা পাস। ফাজলামা করিস? এই সিচুয়েশনে তুই আমাকে সেই টাকা দিচ্ছিস? রিয়াদকে দিয়ে বলে। আবির টাকাটা রিয়াদের হাতে গুছিয়ে দিতেই ওখানে 3rd গ্রুপের ওরা রিয়াদের হাত থেকে চমে টাকাটা কেড়ে নেয়।
আর ওখান থেকে সরে যায়। মামা দেখছিস ওদের কি ইনকাম, হাতে তালি দিলেই 500। আমি বলি কি, তুই ওদের গ্রুপের সভাপতি হয়ে যা, ভালো কমিশন পাবি। আবির রিয়াদকে কথাটা বলতেই রাত বাসা থেকে উঠে আবিরকে দৌড়ানি দেয়। আরে বন্ধু, 500 টাকা হারিয়েছিস বলে এমন করছিস কেন? ট্রিট দিব তো তোদের। তারপর স্বাধীন হয়ে বাইরেই আড্ডা খাওয়া দাওয়া 3টাকে পার করে দেয়। রাতে সবাই হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে এসে সবাই সিগারেট ধরিয়ে রাতভর মুভি দেখে ঘুমিয়ে পড়ে। সারা রাত জেগে মুভি দেখার ফলে পরদিন দুপুর 12টা নাগাদ দরজা কারো কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে আবিরের। কে? তোর জম, দরজা খুল কুত্তা। রিয়াদ, তোর গলাটা এমন মেয়েলি লাগছে কেন? যা তো, বাল, ঘুমাতে দে। হারামজাদা, আমি তোর বউ বলছি, দরজা খুলবি নাকি আমি লাথি মেরে দরজা ভেঙে ঢুকবো? দেখ সকাল সকাল কি হচ্ছে, আমার সাথে কিচ্ছু বুঝতেছি না। রাতে তো সিগারেট ছাড়া অন্য কিছু খাইনি, তাহলে এমন লাগছে কেন? যেন সত্যি সত্যি তানহা আমার রুমের দরজার সামনে হাতুড়ি পেটাচ্ছে। ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে চোখ ডলতে ডলতে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলতেই দেখি সামনে বোরকা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। খালা, আমাদের হোস্টেলে কোনো বুয়া লাগবে না, আপনি আসতে পারেন। শয়তান, এই দেখ আমি তোর বিয়ে করা আপন বউ। এই বলে তানহা যেই ওর বোরকার হিজাবটা খুলছে, তখন তানহাকে এখানে দেখে আমার চোখ জোড়া কপালে উঠে গেল। কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি করে তানহাকে রুমের ভেতরে এনে দরজা আটকে দিলাম। আপু, সরি বউ, তুমি এখানে হঠাৎ কিভাবে আসলে? আর তোমাকে আমার হোস্টেলের ঠিকানা দিল কে? তুই কি ভেবেছিলি তুই আমাকে তোর সাথে ঢাকায় নিয়ে না আসলে আমি আসতে পারবো না? আমি ঢাকায় আসছি তোকে সাইজ করতে। তোর কত বড় সাহস, তুই আমাকে ঘুমের মধ্যে রেখে বলে চলে আসছিস, না বলে চলে আসছিস, আর এসে থেকে একটা ফোনও করিস নাই। আসলে তুমি তো গভীর ঘুমেছিলে আমি আসার সময়, তাই তোমাকে আর জাগাইনি। আর হোস্টেলে ফিরে ক্লাস ধরতে হয়েছে। তার উপরে এতদিন পর ফিরেছি, রুম গোছগাছ পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম। তানহার সাথে কথা বলতেই ফোনে বারবার কল আসলো। রিসিভ করে বললাম, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবির, তানহা আমাকে পৌঁছেছে? জি বাবা, পৌঁছেছে। কিন্তু ওকে এখানে কেন পাঠিয়েছো? জানো তো আমি এখানে ব্যাচেলর মেসে থাকি, ও এখানে কোথায় থাকবে? তোর বউ তোর সাথে থাকবে। জানিস তুই যাওয়ার পর থেকে তানহা বাসায় কিছু খায়নি, সারাক্ষণ শুধু কান্না করে গেছে তোর জন্য। তাই বাধ্য হয়ে ওকে তোর কাছে পাঠিয়ে দিলাম। তুই ওর খেয়াল রাখিস, আর চিন্তা করিস না। আমি তো ওর ম্যাথস মনিটরকে কল করে জানিয়ে দিচ্ছি বিষয়টা, তোর কোনো অসুবিধা হবে না। আর পরীক্ষার পর তোর আর ঢাকায় থাকার কোনো দরকার নেই, বাসায় চলে আসবি, বাসা থেকে পড়াশোনা চালিয়ে যাবি। কিন্তু বাবা, আমি কথাটা শেষ না করতেই বাবা ফোনটা রেখে দিল। দ্যাট, আপনারাই বলেন ব্যাচেলর বাসায় বউ নিয়ে কিভাবে অ্যাডজাস্ট করব আমি? তানহা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আমার রুমটাকে দেখছে আর কি যেন শুকতেছে। তুই কি সিগারেট খাস? কই না তো। তাহলে তোর রুমে এত সিগারেটের গন্ধ কেন? এই যে সিগারেটের খোসা পড়ে আছে, দাঁড়া এইটার একটা ছবি তুলে শ্বশুরকে হোয়াটসঅ্যাপ করে দেই। এই বলে তান্না যে ওর ব্যাগ থেকে ফোনটা বের করে ছবি তুলতে যাবে, ঠিক তখনই আবির লাইফে তান্নাকে জড়িয়ে ধরে আর ওর থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, না সোনা, এরকম করে না, তুমি না আমার লক্ষ্মী বউ। আর এগুলো আমি খাইনি, রিয়াদ আর মাহি খেয়েছে। আমার রুমে বসে বিশ্বাস করো। করবো, এভাবে আরো কিছুক্ষণ জড়িয়ে ধর আমাকে। আচ্ছা। সুযোগের সদ্ব্যবহার করে তান্না আবির কাছ থেকে ভালোবাসা আদায় করে নিচ্ছে। এখন আবির তান্নার কথা না শুনলে তান্না সব আবিরের আব্বুকে বলে দিবে, আর আবিরকে বেদম পিটুনি সে সাথে গালাগালি খাওয়াবে। প্রায় 5 মিনিট আবির তান্নাকে জাপটি ধরে আসে, কেউ কোনো রকম কথা বলছে না। তান্না তো ভালোই লাগছে, কিন্তু একসময় আবির একদম নড়াচড়া না করলে তান্না ওর ঘাট থেকে আবিরের মাথাটা উঁচু করে দেখে আবির থেকে জড়িয়ে ধরে তার কাঁধে জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর তান্না তাড়াতাড়ি করে আবিরকে বিছানায় শুয়ে দিয়ে টেবিলের উপর থাকা পানির গ্লাস থেকে পানি নিয়ে আবিরের চোখে মুখে ছিটাতে থাকে। আবির, এই আবির, ওঠো না, কি হয়েছে তোমার? চোখে মুখে পানি লাগতেই মিটিমিটি চোখ খুললাম। কি হয়েছে জান, তুমি অজ্ঞান হয়ে গেলে কিভাবে? তানহাকে কিভাবে বলি আমি ঘুমিয়ে গেছিলাম, তাই ওর মন রাখতে বললাম। আসলে আমি তোমার চুলের মিষ্টি গন্ধে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমি তো
ভয়ই পেয়ে গিয়েছিলাম। খেয়েছো কিছু তুমি? না। যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য বাসা থেকে নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। তারপর আবির বিছানা থেকে উঠে চুপি চুপি দরজা খুলে বাইরে ফ্রেশ হতে গেল। এদিকে তান্না আবিরের বিছানার আর পড়ার টেবিল গোছাতে থাকলো। একটু পর আবির ফ্রেশ হয়ে আবার রুমে আসলো। তারপর তান্নার নিজের হাতে আবিরকে খাবার খাইতে দিতে লাগলো। এর মধ্যে আবার দরজার পাশ থেকে কারো আওয়াজ আসলো, আর সাথে সাথে আবিরের খাবার যেন গলা আটকে গেল। নিশ্চয়ই বন্ধুরা দরজায় হাওয়াজ করছে। এখন তান্নাকে ওরা দেখলে আবির ওদেরকে কি বলে পরিচয় করে দিবে, সেভাবে আবির ঘাবড়ে যেতে থাকে। আসলে তার বিয়েটা জোর করে হয়েছে, আপনারা জানেন। কি হলো? দরজায় কে এত আওয়াজ করছে? আর তুই এত ঘামছিস কেন? না মানে এমনি। এখন আমি কি করি? হারামিগুলো তো দরজা খোলা না অবধি দরজার ওপাশ থেকে যাবে না। এর মধ্যে দরজার ওপাশ থেকে রিয়াদ চিল্লিয়ে বলল, এই বেটা, রাতের দোয়ার নেশা কি এখনো কাটেনি নাকি? ওঠ, কলেজে যাবি না? আজকে কিন্তু আগুন আসবে কলেজে। তানহার সামনে যেটুকু ইজ্জত বাকি ছিল তাও এই শালা পাঞ্চার করে দিল। বাস সম্ভবত এভাবেই আসে। রিয়াদের কথা শুনে তানহা রাগে ওর চোখ দুটোকে লাল করে আমার দিকে তাকিয়ে আছে। রিয়াদ আর কোনো কথা বের করার আগে তাড়াতাড়ি গিয়ে দরজাটা একটু খুলে ওর সামনে গেলাম। কি হয়েছে? গরুর মতো এমন চিল্লাচ্ছিস কেন? আমি বাহিরে কোথাও যাব না আজকে। যা যা দূর হ। আচ্ছা সর তাহলে, আমাকে ভিতরে আসতে দে। দরজা আটকে দাঁড়িয়ে আছিস কেন? না, এখন তোর ভেতরে আসা যাবে না। হারামিটা কোনো কথা শুনলো না, বরং ও আমার হাতের নিচ দিয়ে ঠুস করে রুমে ঢুকে গেল। তান্না তখন আবিরের রুমে আবিরের পড়ার টেবিলের চেয়ারটাতে চুলগুলো ছেড়ে বসেছিল। হঠাৎ আবিরের রুমে মেয়ে দেখে রিয়াদ পুরো ভেপাচাকা খেয়ে যায়। আর আবিরকে চোখ ইশারা করে বলে মেয়েটাকে, তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। বন্ধু তুই একটু বাইরে আয় তো। না বন্ধু, এখন তোর ভাবিকে রেখে যাওয়া যাবে না। বিকেলে যাব বাহিরে, আর এইসব এখনই কারোর সাথে শেয়ার করিস না। আমি পরে তোকে সব বুঝিয়ে বলবো। প্লিজ ভুল বুঝিস না বন্ধু। কথাটা শুনে রিয়াদ আবিরের দিকে দেখে একটা বদ রিয়াকশন দিয়ে রুম থেকে বের হয়ে গেল। একসাথে সাথে আবির আবারও ভেতর থেকে ডোর লক করে দিল। তোর বন্ধু এসব কি বলে গেল? ধোয়ার নেশা কাটেনি মানে কি? দাঁড়া, তোর হচ্ছে আজকে। এগুলো তান্না টেবিলের উপর থেকে একটা বই নিয়ে আবিরকে এলোত পাথারে মারতেছে। কি করছো? বইটা ছিঁড়ে যাবে তো। ছিরুক, তোকে তো মেরে ফেলা উচিত। তোর কত বড় কলিজা, তুই কিনা আমার হাজবেন্ড হয়ে ওসব নেশাপাতি করিস? কে শুনে কার কথা? তান্না বই দিয়েই আবিরকে মশা মারার মতো করে মারতেছে। আরে ভাই, হোস্টেল লাইফে তো ছেলেরা একটু নেশাপাতি করবেই, নেশাপানি করেই থাকে। এটা তান্নাকে কে বোঝাবে? তান্নার হাত পুরো মেশিনের মতো কাজ করছে। এটা এত সহজে থামবে না। তান্নাকে থামাতে আবির একটু তান্নার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকায়। দেখে রাগে তান্নার লাল ঠোঁট জোড়া কেমন কাঁপতেছে। তখন আবির আবার তান্নাকে জোরে ধরে আর এবার বিছানায় ফেলে দেয়। কুত্তা বিলাই গরু, ছাড় আমাকে। আজকে তোকে মেরেই ফেলবো, ছাড় বলছি আমায়। কে শুনে কার কথা? আবির তান্নার রাগকে কন্ট্রোল করতে ওর লিপস্টিক মাখানো লাল ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। তান্নার ঠোঁট আবিরের ঠোঁটে স্পর্শ পেতেই সাথে সাথে তান্নার রাগটা বাই বাই হয়ে যায় এবং এক সময় তান্না আবিরকে আদর দিতে থাকে। বিকেলে আবির ওদের পছন্দের গলিতে আড্ডা মারতে হোস্টেলের সবার সাথে বের হয়। তারপর সুযোগ বুঝে সবাইকে বুঝিয়ে শুনে তান্না আর আবিরের বিয়েটার কথা জানিয়ে দেয়। আর সবটা শুনে সবাই অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। বন্ধু তুই আমার জানের দোস্ত। আমার কত ইচ্ছে তোর বিয়েতে মজা করবো, নাচবো, মেয়ে পটাবো, সেসব কিছু হলো না রে। হবে বন্ধু, সব হবে। বাবা বলেছে আমার পরীক্ষাটা শেষ হলে সবাইকে দাওয়াত দিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবে। তখন তো তোরা আমার বিয়ের অনুষ্ঠান মেয়ে পটাবি। যাই হোক, এখন কিন্তু আমাদের ভরপুর খাওয়া চাই, কোনো লোকাল হোটেলে না। ডিরেক্ট কাচ্চি ভাই নিয়ে যাবি তুই আজকে, না হলে কিন্তু ভাবিকে তোর সব কর্মকাণ্ডের কথা সুন্দর করে গুছিয়ে বলে দেব। আরে ফকিরের দল, তোরা কাচ্চি খাবি ভালো কথা, তার জন্য ব্ল্যাকমেইল করার কি আছে? চল কাচ্চি ভাই খাওয়াবো তোদের। আম্মু বলেছে গরিব মিসকিনকে খাওয়ালে অনেক সোয়াব পাওয়া যায়। তারপর আবির সবাইকে নিয়ে কাচ্চি ভাই খাওয়াতে নিয়ে যায়। সন্ধ্যা নাগাদ হোস্টেলে ফিরে আবির দরজা তান্না বলে টোকা দিতেই তান্না দরজা খুলে দেয়।
তারপর আবির ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসে। আবিরের পরীক্ষা মাত্র 22 দিন বাকি, তাই এ কদিন খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে আবিরকে। সামনে পরীক্ষার জন্য তান্নাও আবিরের উপর খুব একটা অধিকার খাটায় না, তাই পড়তে বসলে পেছন থেকে আবিরকে জড়িয়ে ধরে সুরসুরি দেয়া। সকালে আবিরের সাথে একসাথে দাঁত ব্রাশ করা, একসাথে খাওয়া দাওয়া করা, আবিরের রুম সহ সবকিছু গুছিয়ে রাখা, আবিরের পড়াশোনা হেল্প করা, আবিরকে নোট লিখে দেওয়া থেকে ভোর ভোর ঘুম থেকে উঠে জাগিয়ে পড়তে বসিয়ে দেয়া, সবকিছুতে আবিরকে হেল্প করে তান্না। এবং দেখতে দেখতে আবির পরীক্ষার দিন চলে আসে। আর পরীক্ষা শেষে আবির অনেক ভালো একটা রেজাল্ট করে। সবটাই সম্ভব হচ্ছে তান্নার জন্য। তান্না যদি আবিরের পড়াশোনার জন্য এতটা সাপোর্ট না করতো, তবে এতটা ভালো হতো না। তানহা কি করছো? কিছু না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোমার পরীক্ষার রেজাল্ট কি হয়েছে? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আর সবটাই সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তোমার আমাকে শাসন করা, ভোর ভোর ঘুম থেকে জাগিয়ে পড়তে বসিয়ে দেওয়া, আমার ম্যাথ বুঝিয়ে দেওয়া সহ সব কিছুর জন্য তোমাকে থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? এই তানহার মন ভরবে না মিস্টার জামাই। তাহলে কি চাই বলো, আমি তোমার উইশ পূরণ করার চেষ্টা করব। এখন আমার তো অনেকগুলো উইশ অপূর্ণ, সব তো এখন বলা যাবে না। আচ্ছা, তাহলে পরে বলো। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন, আমাকে কোথায় নিয়ে যাবে? সেটা গেলেই বুঝতে পারবে। এখন রেডি হয়ে নাও। আচ্ছা আবির, আমাকে একটু সাজতে হেল্প করো না। বেশি সাজুগুজু করার দরকার নেই। এইটা বাসা না, আমার ব্যাচেলর হোস্টেল। বোরকাই পরে চলো। তারপর আবির তান্নার হিজাবের পিনটা লাগিয়ে দেয়, আর সব শেষে ওরা রুম থেকে বেরিয়ে পড়ে। হোস্টেলের বাইরে আসতেই ওদের একজন বন্ধু বলে, বন্ধু, তোদের দুজনকে সেই মানিয়েছে, তুই কিন্তু জিতছিস। শালা, মস্করা করিস, ফোন ছুঁড়ে মারবো কিন্তু তোর দিকে। যা, নিজের কাজে যা। এ বলে আবির একটা রিক্সা ডেকে নিল আর তান্নাকে নিয়ে নিরিবিলি একটা ক্যাফেতে নিয়ে আসলো, যেটা আগে থেকেই আবির বুক করে রেখেছিল। তান্না আর আবির ক্যাফের ভেতরে প্রবেশ করতেই আচমকা ক্যাফের রঙিন লাইটগুলো জ্বলে ওঠে, আর একদল ছেলে মেয়ে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে গাইতে থাকে, আর তান্নার সামনে বার্থডে কেক নিয়ে আসে। হ্যাপি বার্থডে তানহা। কিন্তু আজকে তো আমার বার্থডে না। কথাটা শোনার সাথে সাথে আমার 32টা দাঁত বের করে হাসি থেমে গেল। ভ্যাবা চেকা খেয়ে তানহার দিকে তাকিয়ে বললাম, ফেসবুকে না দেখলাম আজ তোমার বার্থডে। ওইটা তো আমার ফেসবুকের বার্থডে ছিল। ফেসবুকে কি কেউ সত্যিকারের ডেট অফ বার্থ দিয়ে রাখে নাকি? আমার বার্থডে তো 8 আগস্ট। কি বলবো বুঝতে পারতেছি না। ভেবেছিলাম সত্যি সত্যি ওর বার্থডে, তাই ওকে সারপ্রাইজ দিতে নিয়ে আসছিলাম, কিন্তু উল্টা ও আমাকে ছাগল বানিয়ে দিল। যাই হোক, ব্যাপারটা আর কাউকে বলো না, এসব তোমার জন্যই ছিল। ঠিক আছে আমার বাবুটা, তুমি আমার জন্য সারপ্রাইজ পার্টি রেখেছো, এর জন্য আমি খুবই খুশি হয়েছি। এই বলে তানহা যেই আমাকে হাক করতে যাবে তখনই আমি ওকে বাধা দিলাম। এখানে কিছু নয়, হোস্টেলে ফিরে হাক করো। এখন চলো কেক কাটি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তারপর আবির ওর সব বন্ধু বান্ধব সবাই মিলে বেশ হইহুল্লোর সহিত কেকটা কাটা হলো। কেক কাটা শেষ সবাই ট্রুথ আর ড্রেয়ার সহ চিরকুট উঠানো খেলা খেললো। একে অপরের সাথে সবাই অনেক মজা করলো। সব শেষে রাত 9টা নাগাদ সবাই হোস্টেলে ফিরে আসলো। পার্টি থেকে ফিরে বেশ টায়ার্ড লাগছে, তাই রুমে এসে বিছানা দেখে সোজা বিছানায় শুয়ে পড়লাম। তানহাও আমার পাশে শুয়ে পড়লো। আমরা একই বালিশে ঘুমাই। তানহা বাসা থেকে কোনো বালিশ নিয়ে আসেনি, আর আমি এখানে ব্যাচেলর থাকি, তাই রুমে অতিরিক্ত কোনো বালিশ নেই। একটা বালিশেই দুজনকে শুতে হয়। অবশ্যই কদিনে অভ্যাস হয়ে গেছে, তাই কোনো রকম অসুবিধা হয় না। কি হলো, এত নড়াচড়া করছো কেন? ঘুম আসছে না বলছি। এমনি। ও শোনো, তোমাকে তো বলাই হয়নি। বাবা ফোন করেছিল, বলেছে তোমাকে নিয়ে খুব শীঘ্রই বাসায় ফিরে যেতে। আমাদের নাকি আবার বিয়ে। তোমার কি বিয়ে করার খুব ইচ্ছে? শুধু তোমাকে। এখন ভালোই ভালোই বলছি, শোনো, এতদিন তোমার পরীক্ষার জন্য তোমাকে কিছু বলি নাই। এখন থেকে কিন্তু তোমার আমাকে টাইম দিতে হবে, আমাকে প্রতিদিন কোলে নিয়ে ঘোরাতে হবে, একসাথে ঘুরতে নিয়ে যেতে হবে। বাসায় আমি যখন রান্না করব তখন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে থাকতে হবে, আমাকে থালা বাসন মাজতে সাহায্য করতে হবে, সপ্তাহে 2 দিন সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে, আমাকে গল্পের বই পড়ে শোনাতে হবে, কফি বানিয়ে খাওয়াতে হবে।
তোমার এইসব বাজার লিস্ট রুপি উইশ কি আজকে বলা শেষ হবে? আপাতত শেষ, কিন্তু ভবিষ্যতে আরো অনেক কিছু অ্যাড হবে। এখন জড়িয়ে ধরো বউকে। পারবো না, আমার কোলবালিশ আছে। নেই তো, ঠিক খুঁজে দেখ। আসলেই তো নেই। কোথায় গেল আমার নরম কোলবালিশটা? এখানেই তো বিছানার কোনায় রাখি আমি। নেই, আমি ওটা ফেলে দিছি। আর তুই কেমন বর বলতো, পাশে জীবন্ত একটা কোলবালিশ রেখে অন্য বালিশ খুঁজছিস? এখন থেকে আমি তোর কোলবালিশ। আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো না, আমার ওইটার প্রবলেম হবে। বউকে জড়িয়ে ধরে ঘুমাবি, তাতে প্রবলেম কিসের? জড়িয়ে ধর বলছি, নাহলে কিন্তু বাবাকে সব বলে দিব। তুই রাতে সিগারেট খাস, নেশা করিস। একবার ভেবে দেখ শুধু, তখন তোর কি হাল হবে। এই বলে তানহা যেই অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল, তখনই পেছন থেকে তানহাকে জড়িয়ে ধরে ওর গায়ের উপর পা তুলে দিলাম। কি এখন আবার ধরলি কেন? প্লিজ বাবাকে কিছু বলো না। ঠিক আছে, তাহলে আমাকে কথা দে, তুই এরপর থেকে আর সিগারেট মুখে নিবি না। তাহলে নেশা উঠলে কি করব? অনেক দিনের অভ্যাস তো। তোর যখন সিগারেট খেতে ইচ্ছে করবে, তখন দৌড়ে আমার কাছে আসবি, এসে আমার ঠোঁট খাবি, আমাকে আদর করে দিবি, ঠিক এভাবে। এই বলে তানহা ও ঠোঁটের সাথে আমার ঠোঁট একাকার করে দিল আর হাত দিয়ে আমার টি শার্ট খুলে আমাকে আদর করতে থাকলো। আমিও আর ওর নরম শরীরের স্পর্শ পেয়ে নিজেকে আর বাধা দিতে পারলাম না। বউই তো, আর কোনো পুরুষই বা পারবে একটা মেয়ের স্পর্শ পেয়ে নিজেকে সামলাতে? দুজন দুজনের শরীরের গভীর স্পর্শ পেয়ে কেমন কেঁপে উঠছি, আর নিজেকে সামলাতে পারছি না। তানহার প্রতি নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম। রুমের লাইটটা অফ করে ডুবে গেলাম দুজন ভালোবাসার এক অচেনা অনুভূতির স্পর্শে। এইভাবে সবকিছু ভুলে মেনে নিলাম আমার সিনিয়র রাগী আপু থুরি বউটাকে। আস্তে আস্তে আম্মু তানহাকে মেনে নিল। আপনারা আবার কেউ আমার বউকে বললেন না যে আমি ওকে আবার আপু ডাকছি, না হলেও কিন্তু এবার আমাকে জানে মেরে ফেলবে। আজ এখানেই শেষ করছি। বাচ্চা কাচ্চা হলে পরের গল্পে দেখা হচ্ছে। আপনারা বরং ততক্ষণে আমাদের দুটো ছেলে মেয়ের নাম ঠিক করে কমেন্ট বক্সে দিয়ে যান। ধন্যবাদ সবাইকে।